ওকে, তোমাদের আজকে আমি হিট অ্যান্ড টেম্পারেচার চ্যাপ্টারের সেকেন্ড পার্টে ঢুকবো। আমরা এর আগে থার্মোমিটারের পার্টটা পড়ছি, দ্যাট মিনস থার্মোমেট্রিক সাবস্টেন্স, থার্মোমেট্রিক প্রপার্টিস অ্যান্ড থার্মোমিটার, এগুলো নিয়ে পার্ট পড়ছি। এখন আমরা সেকেন্ড একটা পার্টে ঢুকবো। সেই পার্টটা হলো থার্মাল এক্সপেনশন অফ ম্যাটার। কী বললাম? থার্মাল এক্সপেনশন অফ ম্যাটার মানে কোনো ম্যাটার বা সাবস্টেন্সকে হিট দিলে তার যে এক্সপেনশন হয় সেটা নিয়ে কী এক্সপেনশন হয়, কোন কোন এক্সপেনশন হয়, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, একটা কথা বলে রাখবা, যে কোনো অবজেক্টকে হিট দিলে তার এক্সপেনশন হয় মোস্ট, সব ধরনের না হলেও যে কোনো বলা ঠিক না, আসলে মোস্ট অবজেক্টকে হিট দিলে তোমার এক্সপেনশন হয়, ঠিক আছে? বেশিরভাগই আর কি। মাথায় রাখবা, তুমি একটু অন্যভাবে মানে এইভাবে ভাবতে পারো যে একটি স্প্রিংয়ের মতো ভাবো। একটা স্প্রিংকে যেমন টানলে তোমার এটাকে কী হয়, এক্সপেন্ড হয়, লম্বা হয়ে যায়, আবার ছেড়ে দিলে সে আগের মতো হয়ে যায়। সেমভাবে হিটের ক্ষেত্রেও এরকম। তুমি যখন অবজেক্টের এক্সপেনশনের ব্যাপারটা এরকম যে আমাদের যে কোনো অবজেক্ট অনেক মলিকিউল দিয়ে তৈরি, তাই না? এই মলিকিউলগুলোকে তুমি স্প্রিংয়ের মতোই ভাববা, যে মলিকিউলগুলো একটার সাথে আরেকটা স্প্রিংয়ের মতো। যখন তুমি হিট দিবা তখন এই স্প্রিংগুলো দূরে সরে যাবে, স্প্রিংয়ের মতো এক্সপেনশন হবে, যে মলিকিউলগুলো একজন থেকে আরেকজন দূরে সরে যাবে। স্প্রিংকে টানলে যেমন দূরে সরে যায়, স্প্রিংগুলো গ্যাপ বেড়ে যায়, সেমভাবে হিট দিলে মলিকিউলগুলো দূরে সরে যায়, তখন এক্সপেনশন হয়, ঠিক আছে? আবার হিট রিলিজ করে দিলে কিন্তু ঠিক আগের মতো, আবার কি এক্সপেনশন কমে যায়, আবার আগের মতো হয়ে যায়, ঠিক আছে? স্প্রিংয়ের মতো, স্প্রিংকে টানলে যেমন গ্যাপ বেড়ে যায়, আবার ছেড়ে দিলে কিন্তু আবার আগের মতো হয়ে যায়, ঠিক আছে? তাহলে এক্সপেনশন হয় কয়েক ধরনের। এক্সপেনশনগুলো হলো লিনিয়ার এক্সপেনশন হয়, সারফেস এক্সপেনশন হয়, আবার ভলিউম এক্সপেনশনও হয়, ঠিক আছে? লিনিয়ার এক্সপেনশন মানে হলো লেন্থের এক্সপেনশন, লেন্থ বরাবর বেড়ে যাওয়া। সারফেস এক্সপেনশন কি, এরিয়া চেঞ্জ হয়ে যাওয়া, বেড়ে যাওয়া বা এক্সপেন্ড হওয়া। ভলিউম এক্সপেনশন মানে ভলিউম এক্সপেন্ড হওয়া, ঠিক আছে? ওকে, ফার্স্টে আমরা আলোচনা করব লিনিয়ার এক্সপেনশন নিয়ে। লিনিয়ার এক্সপেনশন হলো কোনো হিট দিলে যদি লেন্থের চেঞ্জ হয় সেটাকে বলি আমরা লিনিয়ার এক্সপেনশন। কোনো একটা অবজেক্টের মধ্যে হিট দিবা, হিট দিলে যদি লেন্থ চেঞ্জ হয়ে যায় সেটাকে বলবো আমরা লিনিয়ার এক্সপেনশন, ঠিক আছে? লিনিয়ার এক্সপেনশন বুঝতে হলে যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে হবে, সেটা কি, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। কী বললাম? কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। আচ্ছা, এগুলো থেকেই ম্যাথ আসবে এবং ম্যাথমেটিক্যাল ফর্মুলাগুলো আসবে। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন জিনিসটা কি, এটা আগে আমার জানতে হবে, তাই না? দেখো, আমি ধরে নিলাম একটা বডির আছে যার লেন্থ L1, ইনিশিয়াল লেন্থ L1, যার এই বডির টেম্পারেচার T1, ঠিক আছে? আমি এখানে কিছু হিট অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? হিট অ্যাপ্লাই করাতে দেখা গেল এর টেম্পারেচার, এটার লেন্থ কিছুটা বেড়ে যাবে, ঠিক আছে? যেহেতু এটা লিনিয়ার এক্সপেনশন পড়ছি, তাই হিট অ্যাপ্লাই করলে লেন্থ বেড়ে যাবে। দেখো, ইনিশিয়াল লেন্থ ছিল L1, এখন ধরো ফাইনাল লেন্থ বেড়ে গেছে, এখান থেকে আগে ছিল এখান থেকে এইটুকু, এখন বেড়ে এই পর্যন্ত হয়ে গেছে। এইটুকু লেন্থকে ধরলাম আমি L2, ঠিক আছে? ইনিশিয়াল লেন্থ ছিল L1, যখন আমি টেম্পারেচার অ্যাপ্লাই করলাম, হিট অ্যাপ্লাই করলাম, তখন লেন্থ হয়ে গেল L2, বেড়ে গেল, এক্সপেন্ড হয়ে গেল হিট দেওয়াতে, ঠিক আছে? এবং দেখো, যেহেতু আমার ইনিশিয়াল টেম্পারেচার T1 ছিল, আমি তারপরে হিট দিলাম, তাহলে অবশ্যই টেম্পারেচারও চেঞ্জ হবে, হিট দিলে টেম্পারেচার চেঞ্জ হবে। সেই টেম্পারেচারটা কত ধরলাম? T2, ঠিক আছে? তাহলে আবার বলি, ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1 আর ইনিশিয়াল লেন্থ ছিল L1। যখন আমি হিট অ্যাপ্লাই করলাম, এটা লেন্থ বরাবর এক্সপেনশন হলো, যেটা ফাইনাল লেন্থ হয়ে গেল কত, আগে ছিল L1, এখন টোটালটা হয়ে গেল এক্সপেন্ড হওয়ার পর L2। ইনিশিয়াল যে টেম্পারেচারটা ছিল T1, যখন হিট অ্যাপ্লাই করে আমি এটাকে এক্সপেন্ড করলাম, তখন টেম্পারেচার হয়ে গেল T2, ঠিক আছে? তাহলে চেঞ্জ অফ টেম্পারেচার কত এখানে? চেঞ্জ অফ টেম্পারেচার অথবা ইনক্রিজ অফ টেম্পারেচার বলতে পারো, চেঞ্জ অর ইনক্রিজ অফ টেম্পারেচার, ঠিক আছে? চেঞ্জ অর ইনক্রিজ অফ টেম্পারেচার কত? অবশ্যই T2 মাইনাস T1। চেঞ্জ মানে কি, ফাইনালটা থেকে ইনিশিয়াল মাইনাস করতে হয়, তাই না? বা ইনক্রিজ কত হয়েছে, আগে ছিল T1, এখন হয়ে গেছে T2, তাহলে ইনক্রিজ কত, পরেরটা থেকে আগেরটা মাইনাস করতে হবে। আচ্ছা, আর চেঞ্জ অফ লেন্থ কত? চেঞ্জ অর ইনক্রিজ অফ লেন্থ আগে ছিল L1, পরে হয়েছে L2, তার মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। সবসময় চেঞ্জ বের করতে হলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়। তাই দেখো, যখন আমি T2 মাইনাস T1 টেম্পারেচার ইনক্রিজ করলাম, তখন লেন্থের চেঞ্জ হয়ে গেল তো L2 মাইনাস L1। এখন আসো,
কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন কি? আমি আবার বলি, এক মনোযোগ দিয়ে শুনবা, যে 1 মিটার, কোনো 1 মিটার একটা বডির টেম্পারেচার যদি তুমি 1 কেলভিন ইনক্রিজ করো বা চেঞ্জ করো, তাহলে তার লেন্থ যতটুকু ইনক্রিজ হয় ওইটাকেই বলি আমরা কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। আবার বলি, 1 মিটার একটা অবজেক্টের টেম্পারেচার তুমি 1 কেলভিন ইনক্রিজ করবা বা চেঞ্জ করবা, তাহলে তোমার ওই অবজেক্টটার লেন্থ যতটুকু চেঞ্জ হয় ওইটুকুকেই আমরা বলবো কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। তাহলে এখন দেখো, ফার্স্টে কতটুকু ইনিশিয়াল লেন্থ ছিল L1, তাহলে L1 একটা অবজেক্ট, তার টেম্পারেচার কত চেঞ্জ করছি? T2 মাইনাস T1, ঠিক আছে? লেন্থের কত চেঞ্জ হয়ে গেছে? L2 মাইনাস L1, চেঞ্জ বা ইনক্রিজ, ঠিক আছে? আচ্ছা, যদি 1 মিটার অবজেক্টের টেম্পারেচার আমি 1 কেলভিন ইনক্রিজ করি বা চেঞ্জ করি, তাহলে কি হবে? চেঞ্জ অফ লেন্থ কত হবে বা ইনক্রিজ অফ লেন্থ? L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে? ইরোটারি মেথড, যে এই L1 আর T2 মাইনাস T1 কি নিচে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইটাকে বলি আমরা আলফা। এটাকে বলবো কি? আলফা। আলফাই অর এইটাকে বলি কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। মনে রাখবা, আলফাই হলো কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। তাহলে আমরা কি বলতে পারি? দেখো, 1 মিটার অবজেক্টের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি বা চেঞ্জ করি, তাহলে যতটুকু লেন্থ ইনক্রিজ বা চেঞ্জ হচ্ছে সেটাই হলো কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন আলফা। ক্লিয়ার? আবার বলি যে আমার এই বডিটার লেন্থ ছিল L1, আর টেম্পারেচার চেঞ্জ করছি বা ইনক্রিজ করছি কত? T1 থেকে T2, মানে T2 মাইনাস T1, আর লেন্থ ইনক্রিজ হয়েছে কত? L2 মাইনাস L1, ঠিক আছে? তাহলে L1 বডির টেম্পারেচার যদি T2 মাইনাস T1 চেঞ্জ করি, তাহলে লেন্থের ইনক্রিজ হচ্ছে L2 মাইনাস L1। তাহলে 1 মিটার বডির 1 কেলভিন যদি চেঞ্জ করি, তাহলে কত হবে? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। ইরোটারি মেথড, নর্মাল সিস্টেমে এই দুটো নিচে চলে আসবে। তাহলে এই 1 মিটার বডির টেম্পারেচার 1 কেলভিন চেঞ্জ করলে যেই লেন্থ চেঞ্জ হচ্ছে সেটাকেই বলে আমরা আলফা অর কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। দ্যাট মিনস এরকম যে আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1, ঠিক আছে? T2 মাইনাস T1। আচ্ছা, আরেক জিনিস মাথায় রাখবো, চেঞ্জ এই L2 মাইনাস L1কে আমরা বলি ডেল এল, ঠিক আছে? ডেল এল, মনে রাখবো ডেল দিয়ে বোঝায় চেঞ্জ অফ লেন্থ, ঠিক আছে? ডেল এল মানে কি? L2 মাইনাস L1টাকেই বলি আমরা কি? ডেল এল। মাথায় রাখবা, ডেল এল দিয়ে বোঝায় চেঞ্জ অফ লেন্থ। আর T2 মাইনাস T1কে বলি ডেল টি, ঠিক আছে? আর এই ডেল টি মানে কি? চেঞ্জ অফ টেম্পারেচার। ডেল দিয়ে সবসময় চেঞ্জ বোঝায়। ডেল এল মানে চেঞ্জ অফ লেন্থ, ডেল টি মানে চেঞ্জ অফ টেম্পারেচার। তাহলে ফর্মুলাটা কী দাঁড়ায় আমার? আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 মানে ডেল এল বাই L1 ডেল টি, ঠিক আছে? এটাই ফর্মুলা দাঁড়ায়। মাথায় রাখবা যে ওইটা লিখলেও সমস্যা নেই, আবার এটা লিখলেও সমস্যা নেই, ঠিক আছে? L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1ও লেখা যাবে, আবার ডেল এল বাই L1 ডেল টিও লেখা যাবে। কারণ ডেল এল মানে হলো L2 মাইনাস L1 আর ডেল টি মানে T2 মাইনাস T1। আই থিঙ্ক তোমরা এটা ইজিলি বুঝতে পারছো, এই ফর্মুলাগুলো লাগবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো আমরা, এটা গেল লিনিয়ার এক্সপেনশনের ক্ষেত্রে লিনিয়ার কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনগুলো। এখন আসো ভলিউম সারফেস এক্সপেনশনের ক্ষেত্রে, সারফেস এক্সপেনশন, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে নেই, সারফেস এক্সপেনশনটাকে আর দুইটা নামে বলা হয়, মনে রাখবা, তোমরা অবশ্যই নোট করার সময় এগুলো লিখে রাখবা। সারফেস এক্সপেনশনকে এরিয়ার এক্সপেনশনও বলি, আবার সুপারফিশিয়াল এক্সপেনশনও বলি, সুপারফিশিয়াল এক্সপেনশনও বলা হয়, ঠিক আছে? কি বললাম? এই সারফেস এক্সপেনশনকে এরিয়ার এক্সপেনশন বলা হয়, আবার সুপারফিশিয়াল এক্সপেনশনও বলা হয়, ঠিক আছে? ওকে, দেখো, ওটা হচ্ছে লিনিয়ার এক্সপেনশন।
ছিল হলো লেন্থের ক্ষেত্রে, আর এটা হলো এরিয়ার ক্ষেত্রে। তাহলে ওখানে কি ছিল, 1 মিটার একটা বডির, 1 মিটার লেন্থের, ওটা ছিল কি 1 মিটার লেন্থের একটা বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি বা চেঞ্জ করি, তাহলে ওই বডিটার লেন্থ যতটুকু ইনক্রিজ হয় সেটাই ছিল কি কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপ্রেশন। এখানে বলবা এরিয়ার রেসপেক্টে খালি, আর কিছু না, যে 1 মিটার স্কোয়ার এরিয়ার কোনো একটা বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ বা চেঞ্জ করা হয়, তাহলে এরিয়া যতটুকু লেন্থ বা এরিয়া যতটুকু চেঞ্জ বা ইনক্রিজ হবে সেইটুকুকেই আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন। সুপারফিশিয়াল এক্সপেনশন অথবা সারফেস এক্সপেনশন অথবা কোএফিসিয়েন্ট অফ এরিয়ার এক্সপেনশন। ঠিক আছে, ওটা বলছে লেন্থের রেসপেক্টে, এটা শুধু বলবো এরিয়ার রেসপেক্টে। তাহলে ধরো একটা বডি, ঠিক আছে, এটার এরিয়া ছিল A1, তুমি এখানে হিট দিলা, আচ্ছা টেম্পারেচার ছিল ধরো T1, তাহলে কিছুটা হিট দিলা, হিট দিতে ওর এরিয়া কিন্তু এক্সপেন্ড হয়ে গেল, কারণ হিট দিলে এরিয়াও এক্সপেন্ড হয়ে গেল। দেখো এরিয়া হয়ে গেল A2, আর হিট দেওয়াতে টেম্পারেচার ধরো হয়ে গেল T2। ক্লিয়ার? তাহলে চেঞ্জ অফ বা ইনক্রিজ অফ টেম্পারেচার কত, T2 মাইনাস T1, আর ইনক্রিজ অফ এরিয়া কত, A2 মাইনাস A1। ঠিক আছে, ইনিশিয়াল এরিয়া কত ছিল A1, তাহলে A1 মিটার স্কোয়ার বা ইউনিট কোনো একটা বডি টেম্পারেচার যদি আমি T2 মাইনাস T1 চেঞ্জ করি, তাহলে আমার এরিয়া কত চেঞ্জ হয়ে যাচ্ছে, A2 মাইনাস A1 চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যদি 1 মিটার স্কোয়ার কোনো একটা বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ বা চেঞ্জ করি, তাহলে কী হবে, A2 মাইনাস A1 বাই A1 T2 মাইনাস T1। ঠিক আছে, আচ্ছা এইটাকে আমরা বলি বিটা বা কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন অর কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপেনশন অথবা কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপেনশন। ক্লিয়ার? তাহলে কোএফিসিয়েন্ট অফ এরিয়া এক্সপেনশন বা সুপারফিশিয়াল এক্সপেনশন বুঝতে কী বললাম, যে 1 মিটার স্কোয়ার কোনো একটা বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি, তাহলে এরিয়া যতটুকু ইনক্রিজ হবে সেই কোয়ান্টিটিকেই বলবো আমরা কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন অর সারফেস এক্সপেনশন, যার ফর্মুলা তাহলে কী বললাম, বিটা ইকুয়ালস টু A2 মাইনাস A1 বাই A1 T2 মাইনাস T1। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে এটাকে এইভাবে লেখা যায়, বিটা ইকুয়ালস টু A2 মাইনাস A1 মানে কি চেঞ্জ অফ এরিয়া বা ইনক্রিজ অফ এরিয়া, তার মানে ডেল এ। ঠিক আছে, ডেল দিয়ে বোঝায় চেঞ্জ, আর এ মানে চেঞ্জ অফ এরিয়া অথবা ইনক্রিজ অফ এরিয়া, ডিভাইড বাই A1 ডেল টি। ঠিক আছে, T2 মাইনাস T1 যে কথা, আর ডেল টি একই কথা। ক্লিয়ার? তাহলে ফর্মুলা আসলো কি, বিটা ইকুয়ালস টু ডেল এ বাই A1 ডেল টি। মাথায় রাখবা সবসময়। ঠিক আছে, ওকে, মনে রাখবা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনের ক্ষেত্রে L1 নিচে, সেমভাবে কোএফিসিয়েন্ট অফ সারফেস বা এরিয়া এক্সপেনশনের ক্ষেত্রে A1 নিচে, ভলিউমের ক্ষেত্রে হবে V1 নিচে, মানে ওয়ানটা ইনিশিয়ালটা সবসময় নিচে হবে, উপরে হবে চেঞ্জ অফ এরিয়া অথবা লেন্থ অথবা ভলিউম, আর নিচে হবে চেঞ্জ অফ টেম্পারেচার অলওয়েজ। ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা লিনিয়ার এক্সপেনশনের ক্ষেত্রে পড়লাম, তারপরে সারফেস এক্সপেনশনের ক্ষেত্রে পড়লাম, এখন বলবো কি কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। ঠিক আছে, কী বলবো, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। দ্যাট মিনস এটা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন পাইছি সাবস্টেন্সের লিনিয়ার এক্সপেনশনের ক্ষেত্রে, কোএফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল বা সারফেস এক্সপেনশন পাইছি একটা সাবস্টেন্সের এরিয়া এক্সপেনশনের ক্ষেত্রে, আর কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন পাবো একটা সাবস্টেন্সের ভলিউমের এক্সপেনশনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখানে ছিল কি, লেন্থের ক্ষেত্রে ছিল 1 মিটার বডির টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করলে লেন্থ যতটুকু চেঞ্জ হয়। তারপরে এরিয়ার ক্ষেত্রে কী ছিল, 1 মিটার স্কোয়ার এরিয়ার একটা বডির টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করলে এরিয়া যতটুকু ইনক্রিজ হয়। আর এখানে কি আসবে, 1 মিটার কিউব ভলিউমের কোনো একটা বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি, তাহলে ভলিউম যতটুকু ইনক্রিজ হয় সেই কোয়ান্টিটিকেই বলবো আমরা কি, কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। ক্লিয়ার? সুন্দর করে এগুলো বই পড়ে পড়ে ডেফিনেশন লিখবা। তো ধরলাম একটা বডির ভলিউম ছিল V1, এখানে টেম্পারেচার ছিল ধরলাম ইনিশিয়াল টেম্পারেচার T1, আমি এখানে কিছু হিট দিলাম, দিতে ওর ভলিউম কিছু ধর এরকম ভলিউম বেড়ে গেল, ভলিউম বেড়ে ভলিউম হলো V2 আর টেম্পারেচার হয়ে গেল T2। তাহলে চেঞ্জ অফ ভলিউম কত, V2 মাইনাস V1, আর চেঞ্জ অফ টেম্পারেচার কত, T2 মাইনাস T1। এটাকেই বলে আমরা ডেল ভি, চেঞ্জ অফ ভলিউম, এটাকে বলে আমরা ডেল টি। ঠিক আছে, তাহলে কি আসলো, V1 মিটার কিউব কোনো বডির টেম্পারেচার আমি কতটুকু বাড়াইলাম, চেঞ্জ করলাম কতটুকু,
বা ইনক্রিজ করলাম T2 মাইনাস T1 ইনক্রিজ করলাম, এই যে T2 মাইনাস ইনক্রিজ বা চেঞ্জ করলাম, ঠিক আছে। ভলিউম কত চেঞ্জ বা ইনক্রিজ হলো? V2 মাইনাস V1। তাহলে 1 মিটার কিউবের জন্য যদি 1 কেলভিন ইনক্রিজ করি বা চেঞ্জ করি তাহলে কি হয়? V2 মাইনাস V1 বাই V1 T2 মাইনাস T1। ক্লিয়ার? এটাকে বলে আমরা কি? গামা বা কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। তাহলে বলা যায় কি? গামা ইকুয়ালস টু, ঠিক আছে, এইভাবে লিখবো। তোমরা যা লিখতে পারো গামা, আলফা লিখবা এইভাবে আর বিটা লিখবা এইভাবে, এটা পারবা। গামা ইকুয়ালস টু কত? V2 মাইনাস V1, দেয়ারফর গামা ইকুয়ালস টু কি আসলো? কোফিসিয়েন্ট ভলিউম এক্সপেনশন V2 মাইনাস V1 বাই গামা V1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। অথবা বলতে পারি ডেল V বাই V1 ডেল T, এটাকেই বলবো গামা বা কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন। ক্লিয়ার? আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো কনফিউশন হবে না ইনশাল্লাহ, খুব ভালো করে বুঝিয়ে দিলাম। দেন আসো এদের ইউনিট, এই আলফা বিটা গামা। দেখো 3টা ফর্মুলায় আমি লিখি। আলফা কি? ডেল L বাই L1 ডেল T। বিটা কি? ডেল A বাই চেঞ্জ অফ এরিয়া বাই ইনিশিয়াল এরিয়া চেঞ্জ অফ টেম্পারেচার। আর গামা কি? ডেল V বাই V1 ডেল T। তাই দেখো 3টা ইউনিট কী হয়, ইউনিট বের করার সিস্টেম। দেখো তো ডেল L কি? লেন্থ। চেঞ্জ অফ লেন্থও তো এক ধরনের লেন্থ, তাই না? লেন্থ, নিচেও লেন্থ। তাহলে উপরে লেন্থের ইউনিট মিটার, নিচে লেন্থ মিটার, আর নিচে আবার ডেল T আছে, টেম্পারেচার ইউনিট, SI ইউনিট হলো কেলভিন। তাহলে মিটার কাটা থাকে কি? 1 বাই কেলভিন। তার মানে কি? কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা আলফা ইউনিট কী পেলাম? কেলভিন ইনভার্স 1। ক্লিয়ার? বিটাতে আসো। বিটা কি? উপরে আছে চেঞ্জ অফ এরিয়া, এরিয়ার ইউনিট তো এরিয়াই হবে, চেঞ্জ হোক আর যাই হোক, এরিয়া তো চেঞ্জ অফ এরিয়ার ইউনিট তো এরিয়াই, মিটারই হবে, মিটার স্কোয়ার হবে, তাই না? মনে রাখবে এরিয়ার ইউনিট যা, চেঞ্জ অফ এরিয়ার ইউনিট তো তাই হবে, তাই না? ধরো টাকার ইউনিট টাকা, আর চেঞ্জ অফ টাকা তো টাকাই হবে নাকি? আচ্ছা, তাহলে চেঞ্জ অফ এরিয়ার ইউনিট, চেঞ্জ অফ এরিয়াও ওয়ান কাইন্ড অফ এরিয়া, তাহলে এটা ইউনিট কী হবে? মিটার স্কোয়ার। আর ইনিশিয়াল এরিয়া এক ধরনের এরিয়া, তাহলে এটা মিটার স্কোয়ার। তারপরে ডেলটি কি? ডেলটি চেঞ্জ অফ টেম্পারেচার আর চেঞ্জ অফ টেম্পারেচার ইউনিট সবসময় সেম, মানে চেঞ্জ অফ টেম্পারেচারও ওয়ান কাইন্ড অফ টেম্পারেচার, তাহলে কেলভিন। তাহলে মিটার স্কোয়ার কারা? তাহলে কী হয়? এটা কি 1 বাই কেলভিন। এটার ক্ষেত্রেও কী আসে? কে ইনভার্স 1। সেমভাবে এটার ক্ষেত্রেও কে ইনভার্স 1। তার মানে কি বললাম? আলফা বিটা অ্যান্ড গামা প্রত্যেকটা ইউনিট কি? পার কেলভিন। কে ইনভার্স 1 মানে পার কেলভিন। ক্লিয়ার? কে হলো কেলভিন। মাথায় রাখবা 3টা কোফিসিয়েন্টের ইউনিট, দ্যাট মিনস আলফা বিটা গামা, দ্যাট মিনস কোফিসিয়েন্ট অফ লিনিয়ার সারফেস অ্যান্ড ভলিউম এক্সপেনশন, সবার ইউনিট কি? কে ইনভার্স 1। ক্লিয়ার? ওকে, আই থিঙ্ক এটা কারো বুঝতে সমস্যা নাই। ওকে, এখন আসো ইম্পর্টেন্ট টপিক। ইম্পর্টেন্ট টপিকে একটা কোশ্চেন, এটা প্রায়ই আসে, ঠিক আছে? তোমাকে বললো যে কোফিসিয়েন্ট অফ, কোশ্চেনটা তোমরা লিখে নিবা যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ কপার ইজ 3.5 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। এরকম বললো যে কোএফিসিয়েন্ট অফ কপার ইজ 3.5 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইট? বললো যে কপারের কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন 3.5 ইন্টু 10⁻⁶ পার কেলভিন বুঝতে তুমি কি বুঝো? তুমি বলবা যে আমরা জানি কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন মানে কি? 1 মিটার কোনো বডি টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করা হয় তাহলে তার লেন্থ যতটুকু ইনক্রিজ হয় সেটা হলো তার কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন। তাহলে এটাই যেহেতু কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন বলতে, তাহলে লিখবা যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন অফ কপার ইজ 3.5 ইন্টু 10⁻⁶, ঠিক আছে? means if the temperature of 1 meter copper, the temperature of 1 meter copper is increased by 1 Kelvin, then the length of the copper will be increased by 3.5 ইন্টু 10⁻⁶ মিটার। ঠিক আছে? যে কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশন এত বলতে কি বোঝাচ্ছে? 1 মিটার কপারের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করো তাহলে এইটুকু
লেন্থ চেঞ্জ হবে মিটার, তখন কিন্তু পার কেলভিন দিও না। তখন তুমি কি বলতেছো, দেখো পার কেলভিন হলো কোফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপেনশনের ইউনিট। কিন্তু তুমি যখন বলবা যে 1 মিটার বডি কপারের 1 মিটার কপারের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করলে তার লেন্থ চেঞ্জ হয় এত মিটার, তুমি বলতেছো কি লেন্থ চেঞ্জ হয়, আর লেন্থের ইউনিট তো মিটার। তুমি যদি বলো লেন্থ চেঞ্জ হয় এত পার কেলভিন, এটা হবে? কারণ লেন্থের ইউনিট তো পার কেলভিন না, এখানে পার কেলভিন থাকলেও তোমাকে কিন্তু এখানে মিটারে লিখতে হবে, ঠিক আছে? তাহলে কী লিখবা, যে ইফ দ্য টেম্পারেচার অফ 1 মিটার কপার is increased by 1 Kelvin, then the length will be increased by 3.5 into 10 to the minus 6 meter. ক্লিয়ার? এটা সুন্দর করে তোমরা নোট করবা, আমার কথাগুলো সুন্দর করে শুনবা, শুনে আবার লিখবা, তাহলে তারপর আবার যদি বলে যে বিটা, যে বললো কপারের বিটা 3.2 into 10 to the minus 5 পার কেলভিন বলতে কী বুঝো, যে একটা কপারের কোফিসিয়েন্ট অফ সুপারফিশিয়াল এক্সপেনশন বা সারফেস এক্সপেনশন এত পার কেলভিন বলতে কী বুঝো, তখন কি বলবা, যে ইফ, এখানে সারফেস বলছে তার মানে এরিয়ার সাথে আসবে, তাহলে বলবা যে ইফ দ্য টেম্পারেচার অফ 1 মিটার স্কোয়ার কপার ইজ ইনক্রিজড বাই 1 Kelvin, then the area will be increased by 3.2 into 10 to the minus 5 মিটার স্কোয়ার। তখন এরিয়া রেসপেক্টে আনতে হবে, তখন বলবা যে 1 মিটার স্কোয়ার কপারের, 1 মিটার স্কোয়ার মানে কি, 1 মিটার স্কোয়ার তার এরিয়া বুঝাইছে, যে 1 মিটার স্কোয়ার এরিয়ার কোনো একটা কপারের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করা হয় তাহলে তার এরিয়া এতটুকু ইনক্রিজ হবে, কারণ আমরা এটাই বিটা বুঝি। বিটা কি, বিটা ছিল কি 1 মিটার স্কোয়ার কোনো বডির টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি তাহলে যতটুকু এরিয়া ইনক্রিজ হয়। তাহলে এখন বলেছে কপারের কি তোমার সুপারফিশিয়াল এক্সপেনশন বা সারফেস এক্সপেনশন এত বলতে কি বুঝো, তখন তুমি অবশ্যই কি বলবা, যে 1 মিটার কপার 1 মিটার স্কোয়ার এরিয়ার কপারের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করি তাহলে এরিয়া ইনক্রিজ হয় এত মিটার স্কোয়ার। ক্লিয়ার? এগুলো কিন্তু সুন্দর করে নোট করবা, আমি যা বলতেছি লিখে ইংলিশে দরকার ট্রান্সলেট করে, কিছু তো ট্রান্সলেট আমি করে দিচ্ছি, যেগুলো করে দিচ্ছি না সেটা অবশ্যই ট্রান্সলেট করে তোমাকে লিখতে হবে। যেমন আবার বলি আমি, গামা বললো যে কপারের কোফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপেনশন বললো 31.5 into 10 to the minus 6 পার কেলভিন বলতে কী বলবো, তখন কি বলবো, 1 মিটার কিউব ভলিউমের কোনো একটা কপারের টেম্পারেচার যদি 1 কেলভিন ইনক্রিজ করা হয় তাহলে ভলিউম কতটুকু ইনক্রিজ হবে, 31.5 into 10 to the minus 6 মিটার কিউব। তখন ভলিউমের ক্ষেত্রে আসলে কিন্তু মিটার কিউব দিতে হবে। এরিয়া বললে মনে রাখবে, লেন্থ ইনক্রিজ বললে মিটার দিয়ে দেবা, এরিয়া ইনক্রিজ বললে মিটার স্কোয়ার দিয়ে দেবা, যখন তুমি বলে দেবা ভলিউম ইনক্রিজ হবে তখন মিটার কিউব দিয়ে দেবা। ক্লিয়ার? এখন তাহলে কোশ্চেনটা কীভাবে বলবা, যে ইফ দ্য টেম্পারেচার অফ কপার হ্যাভিং ভলিউম 1 মিটার কিউব ইজ ইনক্রিজড বাই 1 কেলভিন, দেন দ্য ভলিউম উইল বি ইনক্রিজড বাই 31.5 into 10 to the minus 6 মিটার কিউব। ঠিক আছে, ভলিউম এত ইনক্রিজ হবে। ক্লিয়ার? আই থিঙ্ক এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই, এগুলো খুব সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে? ওকে, দেন একটা রিলেশন লিখে দিই। আচ্ছা, এই রিলেশনটা লিখে দিই, যে মনে রাখবো এদের এই আলফা বিটা গামার মধ্যে রিলেশন আছে, বিটা ইকুয়ালস টু 2 আলফা সমান আর গামা ইকুয়ালস টু 3 আলফা সমান। এগুলো প্রুফ আছে, প্রুফটা আমি এখন শেখাবো না, প্রুফটা আমি যখন লাইভে তোমাদের আবার কোচিং শুরু হবে তখন শেখাবো। ক্লিয়ার? এটা এখন ইম্পর্টেন্ট না, যেহেতু আমাদের কাছে আমাদের চ্যাপ্টারটা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়ে নিই, প্রুফটা আমরা লাইভে না আসি। বড় ক্যালকুলেশন বইয়ে শর্টকাট করে দেওয়া আছে, আমি বোর্ডে করাবো তোমাদের লাইভ কোচিং নেবো যখন। তাহলে বিটা ইকুয়ালস টু 2 আলফা সমান আর গামা ইকুয়ালস টু সবসময় 3 আলফা সমান, ঠিক আছে? এটুকু মাথায় রাখবো। তাহলে দেখো তো, বিটা যদি 2 আলফা হয় তাহলে আলফা ইকুয়ালস টু কি, বিটা বাই 2। তাই গামা যদি 3 আলফা হয় তাহলে আলফা ইকুয়ালস টু কি, গামা বাই 3। তাহলে এটাও আলফা এটাও আলফা, তাহলে বলে দেয় দেয়ারফর বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ঠিক আছে, এটাও একটা রিলেশন। তাই রিলেশন কী পেলাম, আলফা বিটার মধ্যে বিটা ইকুয়ালস টু 2 আলফা, গামা আর আলফার মধ্যে গামা ইকুয়ালস টু 3 আলফা, আর বিটা আর গামার মধ্যে বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত খুব ভালোভাবে বুঝছো। আমি যা পড়াইছি সুন্দর করে প্রত্যেকটা টপিক নোট করে
যে ডেফিনেশনগুলো বলছে এগুলো নোট করে কালকে আজকের মধ্যে আমাকে সাবমিট করবো। আমি চাই সবাই সাবমিট করো, ফাঁকিবাজি করো না, ঠিক আছে? ফাঁকিবাজি যারাই করবা তারাই ভুগতে হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।